আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশি বিদেশি মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠে ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকা। মুনাজাতে অংশ নেন কয়েক লাখ মুসল্লি। বাংলাদেশ সহ গোটা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মুনাজাতে। ধর্মপ্রাণ মুসল্লিরা তাবলিগ জামায়াত থেকে ইজতেমা থেকে আবার তাবলিগে যাবেন ধর্মপ্রচার করতে। তাপস কর্মকার শিশিরের তোলা ছবিতে ইউসুফ আলী জানাচ্ছেন বিস্তারিত তার রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ ছিল শুক্রবার থেকেই। ইবাদতের মধ্য দিয়ে মুসল্লিরা 3 দিন পার করেন ইজতেমা ময়দানে। তাবলিগ শেষে নিজেকে আত্মশুদ্ধ করতে বৃহৎ পরিসরে দেশি বিদেশি লাখো মুসল্লি অংশ নেন বিশ্ব ইজতেমায়। তাবলিগ জামাতে 3 দিন থেকে এখান থেকে আসছে, 3 শিলা দিয়ে ইজতেমা আসছে। পরকালের জিন্দেগি কিভাবে আত্মশুদ্ধি করে নেওয়া যাবে, সেখানে যে পরীক্ষা, এই পরীক্ষাটা এখান থেকে কিভাবে আমরা পাস করে যেতে পারবো, এই কারণে আমরা এখানে আসছি আমাদের জীবনকে শুদ্ধ করে নেওয়ার জন্য। আল্লাহর অর্ডার হুকুম পালন করতে, নবীর সুন্নাত পালন করতে। ইজতেমার শিক্ষা মানুষের মাঝে প্রচার করতে আবার বেরিয়ে যাবেন তাবলিগে। চিল্লাতে গিয়ে আমরা বিভিন্ন মসজিদে কাজ করব। 5 কাজ জোরে দেওয়া, যে মসজিদে 5 কাজ নাই এই 5 কাজ জোড়াই দিব। আল্লাহ রসুলের নাম যেভাবে এখানে শিক্ষা দিছে, এখানে আমরা ওই কাজ 5 কাজ চালু করবো। আখিরি মুনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানের দিকে। মুসল্লিদের সুবিধার্থে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় আশেপাশের সড়ক ও বাড়িঘর থেকেও অনেকে শরীক হন মোনাজাতে। অশ্রুসিক্ত কণ্ঠে আমিন আমিন ধ্বনি তোলেন মুসল্লিরা। পরিবার পরিজন ও সারা বিশ্বের শান্তি কামনা করে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করা হয়। আল্লাহ নিয়ে আমাদেরকে হেদায়েত করে, আল্লাহ নিয়ে গুনাহ ছুটি মাফ করে। জীবনে যে কেউ গুনাহ করেছে, আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুই মাফ করে দেয়, সেজন্য দোয়া করেছি। যে 1000 বছর বাঁচে থাকে, সারা জাহানের মুসলমান যাতে শান্তিতে থাকতে পারে। আল্লাহ যেন আমাদের হায়াত তৌফিক দান করে, হাফেজ মাওলানা বানায়, আল্লাহর রাস্তায় চলায়। মা বাবার জন্য দোয়া করছি, মানুষের জন্য দোয়া করছি। পৃথিবীতে যারা কবরে গেছে তাদের যেন আল্লাহ বেহেশত দান করে। যেমন মা অসুস্থ আছে, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়, এটার কি একটাই খালেস নিয়ত। মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় আখেরি মুনাজাত শেষে সব ধরনের যানবাহনে যাত্রীদের চাপ ছিল বেশি। মসজিদে মসজিদে তাবলিগ জামাত শেষে বৃহৎ পরিসরে অংশগ্রহণ বিশ্ব ইজতেমা। ইজতেমার এই শিক্ষা নিয়ে মুসল্লিরা বেরিয়ে পড়বেন ধর্মপ্রচারে। আর এভাবেই বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের বাণী। বিশ্ব ইজতেমা ময়দান থেকে ইউসুফ আলী, মাই টিভি। মেধা বিকাশের লক্ষ্যে শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদী কার্যক্রমে যাতে না জড়াতে পারে সেদিকে লক্ষ্য রেখে দেশ ও দেশের বাইরে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শুরু হয় স্টেডিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনে তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। খেলাধুলার প্রতি বিশেষভাবে মনোযোগ দিই। আর 2009 সালে দ্বিতীয়বার সরকার এসে আবারও আমরা এই খেলাধুলায় আমাদের দেশীয় খেলা যা সেগুলিকে আমরা গুরুত্ব দিই। কাজে এভাবে একেবারে তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার মধ্য দিয়ে আজকে প্রতিযোগী যারা তারা উঠে এসেছে, যা আমাদের ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই যে ছোট্ট কচিমন শিশুরা যাদের যে মেধা মনন আছে সেগুলি বিকাশের সুযোগ হয়। আজকে আমাদের প্রতিবন্ধীরা
তারাও কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকেও অনেক পুরস্কার নিয়ে আসছে। কাজে এদিকে আমাদের যারা শিক্ষক তাদেরকে আমি বলবো যে আপনারা আরও মনোযোগ হবেন। শুধু সারাদিন যদি ওই পর 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 বলতে থাকে এটা কারোই ভালো লাগে না। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাও করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে, সংস্কৃত চর্চায় থাকতে হবে। সেদিকে মনোযোগ দিয়েই সবাইকে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। সন্ত্রাস জঙ্গিবাদী কার্যক্রমে অংশ না নিয়ে যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আর সেই সাথে আরেকটি বিষয়, সন্ত্রাস জঙ্গিবাদ মাদকাসক্তি এর থেকে আমাদের ছেলেমেয়েদেরকে দূরে থাকতে হবে। কাজে সেইভাবে সৎ চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে আমাদের আজকের ছেলেমেয়েরা, সেভাবেই নিজেদের গড়ে তোলার আমি আহ্বান জানাই। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ। অধিবেশন শুরু হবে বিকেল 4টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72 অনুচ্ছেদের পহেলা দফা অনুযায়ী গত 3 জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন। এটি হবে 2017 সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আজ সংসদে ভাষণ দেবেন। পরে এই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এই অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ বিকেল 3টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এই অধিবেশনের কর্মসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে। নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলাটি ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে আইন অনুসারে এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমকে জিডি সহ বিচারিক নথিপত্র অবিলম্বে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JB-M হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর নির্দেশনা সহ রুল নিষ্পত্তি করে এসব আদেশ দেন। বিস্তারিত দেখুন হাসান জাকিরের রিপোর্টে। রাষ্ট্রপক্ষের শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। প্রতিবেদনে 6টি সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। স্থানীয় প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সির মধ্যে রিপোর্ট দাখিল হওয়া সত্ত্বেও পরবর্তী যে কোর্ট আদেশ দিয়েছিলেন জুডিশিয়াল ইনকোয়ারির, সেই জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্ট আজকে আমরা কোর্টে যথারীতি দাখিল করেছি। সেই জুডিশিয়াল ইনকোয়ারি করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান। সেখানে তিনি তার সিদ্ধান্তে 6টি দফা উল্লেখ করেছেন। সেখানে 2টি দফা প্রমাণিত হয়নি, আর 1টি দফা আংশিক, আর 3টি দফা প্রমাণিত হয়েছে। পত্রিকার সংবাদ নজরে আনা আইনজীবী AK-M রহমানও অংশ নেন শুনানিতে। 65 পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত হিসেবে আরো নথিপত্র রয়েছে। ঘটনার তদন্তকালে 27 জনের সাক্ষ্য নেওয়া হয়। নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের হেডমাস্টার শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করা নিয়ে একটি নিউজ পত্রিকা বের হয়, বিভিন্ন পত্রিকায়। সেই নিউজের ভিত্তিতে হাইকোর্ট আজকে এই রিপোর্টটি হাইকোর্ট পর্যালোচনা করে এই ডায়েরি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র ঢাকার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এটা বদলি করেছেন আইন অনুযায়ী এটা নিষ্পত্তি করার জন্য। 19 জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ওই প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে গত 18 মে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল সহ আদেশ দেন। ওই ঘটনার পরপরই স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে চাকরিচ্যুত করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের পর্যটন অঞ্চল সিলেটের উত্তরে খাসিয়া ও জৈন্তা পাহাড় এবং দক্ষিণে ত্রিপুলা পাহাড় করেছে আকর্ষণীয়। চা বাগান ও বনাঞ্চলও এখানকার অন্যতম আকর্ষণ। বর্তমান সরকারের সময়ে সিলেটের পর্যটন খাতে এসেছে হাজার কোটি টাকার ব্যক্তি খাতের বিনিয়োগ। চলতি শীত মৌসুমে গেল কয়েক বছরের তুলনায় অনেক বেশি পর্যটন এসেছেন সিলেটে। শাহিন আহমেদের ক্যামেরায় সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি।